আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অনুশীলনী ১ এর অনুশীলনের অঙ্কগুলো শুরু করব আরকি। এর আগের ২ টা পর্বে আমরা বেসিক জিনিসগুলো শিখিয়েছি। আরও ২-১ টা বেসিক এখনো বাকি আছে, সেটা অনুশীলনের অঙ্ক করাতে গেলে সামনে পড়বে, তখন শিখিয়ে দিব। তোমরা যদি আগের ২ টা পর্ব দেখে আসো তাহলে এটা বুঝতে খুবই সুবিধা হবে। আর আগের ২ টা পর্ব না দেখলে কিন্তু অনেক সমস্যা হবে বুঝতে। এইজন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে প্রবেশ করে আগের পর্ব ২ টা দেখবে, তারপর এগুলো দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আর আমি অনেক কিছুই আছে এখানে বেসিক আর দেখাবো না। দ্রুত শুধু অঙ্কগুলো সমাধান করে যাব। কারণ যা বেসিক দেখানোর, যা বিস্তারিত জানানোর তা প্রথম ২ টা পর্বেই জানিয়েছি। তোমরা অবশ্যই প্রথম ২ টা পর্ব দেখবে। একটু খেয়াল করো। প্রথম দিকের এমসিকিউ গুলো একটু লক্ষ্য করো। বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো, এটা যেহেতু পৌনঃপুনিক ব্যবহার করা যায়, আমরা বলছিলাম পৌনঃপুনিক ব্যবহার করলে এই যে আবৃত দশমিক ভগ্নাংশ, এটা সবসময় কি হয়? মূলদ হয়। অমূলদ কোনটা? যে সংখ্যা দশমিকের পর শেষ হবে না, আবার উল্টাপাল্টা আসবে, কোনো সংখ্যার রিপিট হবে না, সেটাকেই বলা হয় অমূলদ। আর এটার মানে তো 0.3333 এভাবেই চলমান। তা আমরা বলতে পারি এটা রিপিট হচ্ছে, তাহলে এটা মূলদ সংখ্যা। ১৬ কে রুট করলে ৪ হয়, ৯ কে রুট করলে ৩ হয়। তার মানে এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেও সেটা মূলদ সংখ্যা হবে। আর কিউব রুট 8, 8 কে কিউব রুট করলে হয় 2, আর 27 কে কিউব রুট করলে কত হবে? 3 হবে। মনে রাখবা, কিউব রুট মানে কিন্তু পাওয়ার 1/3, পাওয়ার 1/3। তা এখানে ৮ কে আমরা ২ এর কিউব লিখতে পারি, ২৭ কে ৩ এর কিউব লিখতে পারি। যখন এই পাওয়ারে পাওয়ারে গুণ করব, তখন দেখবা এই ৩ ৩ কেটে যাবে দুইটার সাথেই। পাওয়ার তো দুইটার উপরেই যাবে, তখন 2/3 চলে আসবে। আর এটা দেখো, এটা উপরে একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা অমূলদ সংখ্যা, √3। আমি বলেছিলাম যে মনে রাখবা, রুটের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? ১ এর স্কয়ার ১, এটা পূর্ণবর্গ সংখ্যা। ২ এর স্কয়ার ৪, এটা পূর্ণবর্গ সংখ্যা। ৩ এর স্কয়ার ৯, এটা পূর্ণবর্গ। ৪ এর স্কয়ার ১৬, এটা পূর্ণবর্গ। এগুলা বাদে বাকিগুলো পূর্ণবর্গ নয়। তাহলে ৩ একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা অবশ্যই অমূলদ সংখ্যা। আর মনে রাখবা, যে কোনো মূলদ সংখ্যাকে যদি তুমি অমূলদ সংখ্যা দ্বারা ভাগ করো বা গুণ করো, তাহলে সেটা অমূলদই হয়। তার মানে এটা সঠিক উত্তর, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। প্রশ্ন ২ বলছে ABCD ৪টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো, এটা উদাহরণ ২ ছিল, উদাহরণ ২। উদাহরণ ২ এর মধ্যে আমরা এই প্রশ্নটা প্রমাণ করেছিলাম যে পরপর ৪টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে যোগফল কি হয়? পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে দেখো, এই ৪টার গুণফলের সাথে ১ কোথায় যোগ? এটা। তাহলে এটা সঠিক উত্তর। এটা তুমি আগেরগুলো যদি দেখে থাকো, এটা খুব সহজে উত্তর দিতে পারবা। এবার বলছে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে আমি সেটাও কিন্তু আগে শিখিয়েছি, যে সংখ্যাগুলোর গুণনীয়ক ২ টা তাদেরকে মৌলিক সংখ্যা বলবো। ১ এর গুণনীয়ক ১ টা, তাহলে ১ মৌলিক না। ১ যৌগিকও না কিন্তু। যৌগিক সংখ্যা হওয়ার জন্য ২ এর অধিক গুণনীয়ক থাকা লাগে। আর ১ হলো এমন একটা সংখ্যা যার গুণনীয়ক সংখ্যা ১ টা। যৌগিকের মধ্যেও যেতে পারে না, মৌলিকের মধ্যেও যেতে পারে না। সে নিরপেক্ষ। তাহলে ২ আছে মৌলিক সংখ্যা, ৩ আছে, ৫, ৭ আর ৯, ১, তাহলে ১০ এর মধ্যে ৪ টা মৌলিক সংখ্যা আছে। ৪ টা। এটা তুমি মুখস্থ রাখতে পারো, কিন্তু তারপরে ছোটখাটো এই বিষয়গুলো খুব সহজে বের করে নেওয়া যায়। মৌলিক সংখ্যা কোনগুলো? এরপরে কি আছে দেখি। দেখো, বলছে নিচের কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? সকল পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ +-1, +-2, +-3, এই যে সংখ্যাগুলো আছে না, এদের সেটকে বলা হয় সকল পূর্ণ সংখ্যার সেট। তাহলে 0 সহ কোথায় আছে? এটা শুধু জোড় সংখ্যা, এটা বাদ। এটা সকল জোড় সংখ্যার সেট, এটা সকল বিজোড় সংখ্যার সেট, এটা শুধু হোল নাম্বার বা ডব্লিউ দিয়ে যেটাকে প্রকাশ করা হয়, এটাকে আমরা বলি হলো তোমার অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারবা এটাকে আর কি। তাহলে এটা হলো সকল পূর্ণ সংখ্যার সেট। ৫ নম্বরে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অবশ্যই বিজোড় সংখ্যার বর্গ বিজোড় হবে, কারণ আমি বলছিলাম বিজোড়ের সাথে বিজোড় গুণ করলে সবসময় বিজোড়ই হয়। এখন বিজোড়ের বর্গ মানে কি? দুইটা বিজোড় সংখ্যা গুণ, তার মানে এটা বিজোড়ই হবে, এটা সত্য। দেখো, বলছে দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। দেখো, দুইটি জোড় সংখ্যার গুণফল সবসময় জোড় হয়। যেমন ২ আর ৪, আমি উদাহরণ দিচ্ছি, সবসময় যে ২ আর ৪ই হবে এমন না। তাহলে ৮। এখন ৮ এর গুণিতক মানে ৮ এর নামটা তুমি যদি পড়তে থাকো, ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, দেখবে যে এগুলো সব সময়ের জন্য জোড় সংখ্যা আসবে। তার মানে এটাও সত্য কথা, দুইটি জোড় সংখ্যার গুণফলের যে গুণফল যেটা আমরা পাবো, তার যে গুণিতক আছে সেটা অবশ্যই অবশ্যই জোড় সংখ্যা হবে। ৩ নাম্বার, ২ সঠিক। তাহলে ৩ নাম্বার বলছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। এটা মিথ্যা কথা। আমরা একটু আগেই দেখলাম যে পূর্ণবর্গ যদি না হয় তার বর্গমূল সবসময় অমূলদ হয়, মূলদ হবে না। তাহলে ১ ও ২ সঠিক, এটা সঠিক। এবার ৬ নম্বরে বলছে দেখো যে ৩টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এটা খুবই মজার সংখ্যা। দেখো, তুমি যে সংখ্যাগুলো চিনো, যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭,
8 এগুলো একটু ভালো করে খেয়াল করো। দেখো আমি যদি 2 এর নামটা পড়ি তাহলে আসে কত? 2 4 6 8 10। আর 3 এর নামটা হলো 3 6 9 12 15। তো তুমি পরপর 3টা সংখ্যা যদি নিতে চাও এখান থেকে যে কোনো 3টা সংখ্যা, দেখবা যে একটা 2 এর ঘরে 2 এর নামটা আসবে, একটা 3 এর নামটা আসবে। সোজা কথা, একটা 2 এর গুণিতক আসবে, একটা 3 এর গুণিতক আসবে। তুমি নিতে এই দুটো নিবা, এই 3টা নিবা। দেখবা এটা 2 এর গুণিতক, এটা 3 এর গুণিতক। একটা এক জোড়া আসবেই আসবে, বেশি আসতে পারে। তুমি যদি বলো স্যার এই যে এটা দেখো 8 এবং 9 এটা 2 এর গুণিতক, এটা 3 এর গুণিতক। তো এই 3টা সংখ্যা যদি আমি গুণ করি, গুণফলের মধ্যে দেখো 2 এরও গুণিতক আছে, 3 এরও গুণিতক আছে। তার মানে ওই গুণফলটাকে 2 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে। আর আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি একই সাথে 2 দিয়েও ভাগ করা যায় এবং 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা সবসময় 6 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এখানে আমরা বলতে পারি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। সব সময়ের জন্য এটা 6 দিয়ে বিভাজ্য হবে। এটা বিভাজ্যতার ধর্ম অনুসারে এটা চলে আসে। অথবা তুমি চিন্তা করতে পারো যে পরপর 3টা যখন তুমি গুণ করতেছো, এই 1 2 3 চিন্তা করো। একে যখন তুমি 6 দিয়ে ভাগ করবা তখন 3 দুগুণী 6, আবার 3 3 কেটে যাবে। তুমি যে কোনোটা নাও দেখবে সবসময় এটা মিলবে। তাহলে এটা মনে রাখবে, 6 দিয়ে বিভাজ্য হবে। আর 7 নাম্বার বলছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দেখো দুইটা বিজোড় সংখ্যা এ বি, তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা? মনে রাখবা দুইটা জোড় সংখ্যার গুণফল সবসময় কি হয়? জোড় হয়। আর একটা জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সবসময় বিজোড় হয়, এটা মনে রাখবা। বা 1 বিয়োগ করলেও সবসময় বিজোড় হয়। তাহলে দেখো জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা হয়, এটা জোড়। এটাও জোড় সংখ্যা, তাহলে এটার বর্গও জোড় সংখ্যা হবে। আর এটার বর্গ জোড়, তার সাথে 1 যোগ করলে বিজোড় হবে, তাহলে এটা বিজোড় সংখ্যা। আবার দেখো এটা জোড়, তার সাথে 2 যোগ করলে আবার জোড় হয়ে যাবে, কারণ জোড়ের সাথে জোড় যোগ করলে জোড় হয়। এটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসে। তার মানে এটা গ নাম্বার হবে সঠিক উত্তর। পরে কি আছে দেখি। দেখো এখানে বলতেছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে, আচ্ছা এখানে কত নাম্বার ছিল? 4 5 6, এটা আবার 4 কেন? ও আচ্ছা আচ্ছা, এটা মানে আগের বইয়ের প্রশ্ন। তাহলে এইগুলা আগের বইয়ের প্রশ্ন। তাহলে মনে হয় তোমার বইয়ের মধ্যে 1 2 3 আছে, 1 2 3 এর পর মনে হয় সরাসরি 4 আছে। যাই হোক, মাঝখানে এগুলো এমসিকিউতে আসে অনেক সময়, ওইগুলো তোমরা শিখে রাখো, সমস্যা নেই। এটা 4 নাম্বার। তাহলে বলছে যে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আচ্ছা যোগফল পূর্ণবর্গ হওয়ার মানে কি? হোল স্কয়ার আনতে পারলে সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তো বলো তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে আমি 2ab যোগ করলেও পূর্ণবর্গ হবে, মাইনাস 2ab যোগ করলেও পূর্ণবর্গ হবে, এটা যোগ করলেও পূর্ণবর্গ হবে। তো এখানে হয় 2ab মাইনাস 2ab যে কোনো একটা থাকবে আর কি। তো এখানে কি আছে? 2ab আছে, তাহলে এটাই সঠিক উত্তর। দেখো এই চ্যাপ্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এইগুলো, √2 √3 √5 √7 √10, মানে পূর্ণবর্গ নয় যেগুলো, এগুলো রুট করলে যেটা অমূলদ সংখ্যা হয় এটার প্রমাণ। দেখো অমূলদ সংখ্যার সংজ্ঞা কি? অমূলদ সংখ্যার সংজ্ঞা হলো যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা p/q আকারে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাকে আমরা বলি হলো অমূলদ সংখ্যা। এটা √2 অমূলদ সংখ্যা আমি আগে প্রমাণ করে দিয়েছি পর্ব 1-এ। তোমরা ওইটা দেখো, যদি এটা বুঝতে না পারো ওইটা দেখবা, কারণ ওখানে একেবারে বিস্তারিত বলছি। আমি এত বিস্তারিত বলবো না, শুধু এটা প্রমাণ করার জন্য যা যা লিখতে হয়, যতটুকু কথা বলতে হয় আমি এতটুকু বলবো। মনে রাখবা বাস্তব সংখ্যা 2 রকম হয়, একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ। এই দুটার মধ্যে কোনো না কোনোটার মধ্যে √5 যাবেই, হয় এটার মধ্যে না হলে এটার মধ্যে, একই সাথে দুইটার মধ্যে যেতে পারবে না। তা আমি যদি প্রমাণ করতে পারি যে √5 মূলদ না, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যায় √5 আসলে অমূলদ সংখ্যা। কারণ এই যদি মূলদ না হয় তাহলে ওর একটাই রাস্তা আছে, সেটা অমূলদ হওয়ার। তাই এটা আমি কি করব, তোমার বইয়ে যেভাবে প্রমাণটা আছে আমি ওইভাবে প্রমাণ করবো। এখানে √5 এটা যে পূর্ণ সংখ্যা না এটা কনফার্ম। তা এই জন্য আমি ধরে নেই যে এটা পূর্ণ সংখ্যা, যেহেতু না আমি দেখি এটা ভগ্নাংশ কিনা। যদি ভগ্নাংশ না হয় তাহলে এটা তো আর মূলদ থাকবে না। তাহলে এই জন্য আমরা প্রথমেই ধরে নিই যে ধরি √5 একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। আর √5 যদি মূলদ সংখ্যা হয় তাহলে সুতরাং √5 সমান হলো p/q, এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। আর এটা দেখো যেহেতু এটা পূর্ণ সংখ্যা না, এটা আসলেই ভগ্নাংশ কিনা আমি সেটা চেক করতে চাচ্ছি। তা ভগ্নাংশ যদি এটা আমি ধরি, মনে করি এটা ভগ্নাংশ, এখন ভগ্নাংশ তো আর এটা তো আর ভগ্নাংশ বলা যাবে না, এটা আসলেই ভগ্নাংশ না, এটা একটা পূর্ণ সংখ্যা। আবার যদি বলি 10/5 এটার মান কত? 2, এটাও কিন্তু ভগ্নাংশ না, এটা কিন্তু আসলে পূর্ণ সংখ্যা। আবার যদি বলি 3/1 এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না, কারণ এখানে হরের মধ্যে 1 থাকলেও এর ফলাফল কিন্তু
তোমার পূর্ণ সংখ্যা চলে আসে হরের মধ্যে 1 থাকলে, তাহলে আমি এখানে বলে দিব যে এরকম সংখ্যা না। আচ্ছা, এরকম সংখ্যা না, এটা বলবো কিভাবে? দেখো, কখন আমরা কাটাকাটি করতে পারি? কাটাকাটি তখনই করতে পারি যখন এদের দুইজনের মধ্যে কমন উৎপাদক থাকে। যেমন 6 এর মধ্যে 2 গুণ 3 আছে, নিচে 2 আছে, এই কমন উৎপাদকটা কেটে যায়। 10 আর 5, 10 গুণ 10 কে লেখা যায় 5 গুণ 2, আর নিচের 5 ছিল, 5 5 কেটে গেছে। তার মানে কমন উৎপাদক থাকলেই কাটা যায়, আর কমন উৎপাদক না থাকলে কাটা যায় না। তাহলে আমি বলে দিব যে এদের মধ্যে কোনো কমন উৎপাদক নাই, আর কমন উৎপাদক না থাকলে সেই সংখ্যা দুটাকে বলা হয় পরস্পরের সহমৌলিক। তাহলে আমি এখানে বলে দেবো যে এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এবং কিউ 1 থেকে বড়। স্বাভাবিক সংখ্যা মানে কি? এটা পজিটিভ, আর এদের মধ্যে কোনো কমন উৎপাদক নাই, তার মানে কাটাকাটি করতে পারবে না। সহমৌলিক মানে দুইটা সংখ্যার গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু হবে না, অন্য কোনো কমন উৎপাদক নাই, তাহলে তাদেরকে সহমৌলিক বলা হয়। তার মানে এটা আসলেই ভগ্নাংশ। এবার আমি উভয় পক্ষকে বর্গ করেছিলাম, তাহলে উভয় পাশে বর্গ করলে হবে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, বর্গ করছি। এবার উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করেছি, তাহলে উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করলে এখানে যাবে 5 কিউ, আর এখানে যদি কিউ দিয়ে গুণ করি নিচের একটা কিউ কেটে যাবে উপরের কিউ এর সাথে, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ হবে। এবার দেখো, এই যে 5 কিউ, এটা একটা পূর্ণ সংখ্যা, কারণ কিউ হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো অবশ্যই পজিটিভ হয় এবং পূর্ণ সংখ্যা হয়, আর একটা পূর্ণ সংখ্যার সাথে আরেকটা পূর্ণ সংখ্যা গুণ করলে সবসময় কি হয়? পূর্ণ সংখ্যাই হয়। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা একটা ভগ্নাংশ, কারণ এদের মধ্যে কোনো কমন উৎপাদক নাই, কাটাকাটি হবে না। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ। তাই একটা পূর্ণ সংখ্যা কখনো একটা ভগ্নাংশের সমান হতে পারে? তো এটা তো কখনোই সম্ভব না। তার মানে আমি এখানে বলতে পারি যে এখানে 5 কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ সহমৌলিক। সহমৌলিক এবং কিউ 1 থেকে বড়, তার মানে এদের মধ্যে কোনো কাটাকাটি করা যাবে না। তাহলে আমি বলতে পারি যে সুতরাং 5 কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। যেহেতু 5 কিউ এটার সমান না, এই দুটো যেহেতু সমান না, এর জন্য কারণ দায়ী কে? এর জন্য দায়ী হলো এটা। আমি যেটা ধরেছিলাম প্রথমে, যেটা ধরেছিলাম এটাই ভুল ধরেছি আসলে। কারণ কি, আমি যদি এটা সত্য ধরে থাকি তাহলে যে প্রক্রিয়া করছি বর্গ করা, গণিতের ক্ষেত্রে বর্গ করাই যায়, এটা কোনো সমস্যা না। আবার উভয় পাশে একই জিনিস দিয়ে আমি গুণ করছি, এটাও করতে পারি, এটা কোনো সমস্যা না। এগুলোর জন্য কোনো সমস্যা হয়নি, সমস্যাটা হয়েছে হলো এটার জন্য। তাহলে আমি বলতে পারি √5 কে পি বাই কিউ আকারে লেখা যায় না। তারপর আমি লিখতে পারি সুতরাং √5 কে পি বাই কিউ আকারে লেখা যায় না। তাহলে সুতরাং √5 নট ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, √5 যদি পি বাই কিউ না হয় তাহলে √5 একটা অমূলদ সংখ্যা, সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। অমূলদ। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই প্রথম পর্ব দেখবে, প্রথম পর্বের মধ্যে দেখবে এটার √2 অমূলদ সংখ্যা আমি প্রমাণ করেছি, অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছি ওখানে, ওইটা দেখলে এটা খুব সহজেই বুঝতে পারবে। আর বুঝলে তো ভালো কথা। এখন দেখো, √7 √10 এগুলো প্রমাণ করবা কিভাবে? শুধুই √5 এর জায়গায় √7 থাকবে, √5 এর জায়গায় √10 থাকবে, এভাবে দিয়ে তুমি এটা প্রমাণ করে ফেলতে পারবে। আমি আশা করি তোমরা এটা পারবা। এখন পরের অঙ্কগুলো কি আছে দেখি। দেখো 6 নম্বরে বলছে যে এইটা এবং এটার মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এটা উদাহরণ 1 মতো। উদাহরণ 1 মতো, এটাও প্রথম পর্বে আমি দেখাইছি। এই দুটো অঙ্ক একই রকম, এই দুটো অঙ্ক একই রকম। আমি যদি ক নাম্বার করতে চাই, দেখো বলছে যে এটা এবং এটার মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এর মধ্যে যদি আমি দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে চাই, দুইটা না অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা সম্ভব, তাহলে আমি দুইটা অমূলদ সংখ্যা ধরবো যেন সেই সংখ্যা দুটো 0.12 থেকে বড় আর 0.31 থেকে ছোট হয়। তাহলে আমরা ধরে নিই দুইটা সংখ্যা, ধরি এই একটা সংখ্যা, এটা হলো এর থেকে বড় যদি নিতে চাই, এখানে আছে 3, এখানে আছে 1, যে আমি 0.2 দিয়ে শুরু করি, 20 2200 222000 এইভাবে মনে করো চলমান। এটা কি হলো দেখো, এটা কিন্তু রিপিট হচ্ছে না। তুমি আবার ভেবো না স্যার রিপিট তো হচ্ছে, 00 রিপিট হচ্ছে, 22 রিপিট হচ্ছে না।
রিপিট হওয়া মানে কি বারবার একই জিনিস আসে, একই জিনিস আসা। এখানে তো 3টা জিরোর পরে আবার 4টা 2 আসবে, পরে আবার 4টা জিরো আসবে, পরে 5টা 2 আসবে, 5টা জিরো আসবে, এভাবে হবে। তার মানে এখানে কোনো কিছু কিন্তু ওইভাবে রিপিট হচ্ছে না। তার মানে আমি বলতে পারি এটা একটা অমূলদ সংখ্যা। আরেকটা ধরি বি, এটাও দেখবো যে এটা যেন এই দুইটার মাঝখানে হয়। তাহলে এটা ধরে নিলাম হলো 0.25 দিলাম, যাও 25 22 55 222 আর লিখবো না। তো এইভাবে করে চলতেছে। দেখো এটাও অমূলদ সংখ্যা একটা, এটাও দশমিকের পর শেষ হচ্ছে না এবং উল্টাপাল্টা আসতেছে, মানে তোমার কোনো কিছুই রিপিট হচ্ছে না, এক এক সময় এক একটা। যেমন একবার 2টা 2, একবার 5টা 2, একবার 2টা 5, একবার 3টা 2, একবার 3টা 5, পরে 4টা 5টা এভাবে আসতেছে, মানে কোনো একই জিনিস বারবার আসতেছে না আর কি। তাহলে আমি বলতে পারি যে এখানে a গ্রেটার দেন তোমার 0.12, স্মলার দেন 0.31, আবার b এই 0.12 থেকে বড় আর 0.31 থেকে ছোট। a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে সুতরাং a ও b অমূলদ সংখ্যা। তাহলে উত্তর আমরা লিখতে পারি যে উত্তর এটা যা আছে তাই, এই 0.2002202222 আর লিখবো না, এবং 0.2522552222। তাহলে এই দুইটা সংখ্যা, এই দুইটার মধ্যবর্তী এবং দুইটাই অমূলদ সংখ্যা। তো এখন দেখো আমি এই দুইটা বের করছি, এরকম অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। তোমার সাথে আমার উত্তর মিলবে এমন কোনো কথা নেই, তোমারটা ভিন্ন আসতে পারে। যদি এখানে অমূলদ না চেয়ে মূলদ চাইতো তাহলে কিন্তু কি করতাম, এই দশমিকের পর শেষ করে দিতাম, দুই একটা অঙ্ক দিয়ে শেষ করতাম। যেমন এখানে আমি যদি বলতাম যে 0.25, এটা একটা সংখ্যা যেটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা সসীম দশমিক, দশমিকের পর শেষ হয়ে গেছে, এবং এই দুইটা সংখ্যা এই দুইটার মধ্যবর্তী, এই সংখ্যাটা এই দুইটা সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, তখন মূলদ হয়ে যেত। যেমন এখানে বলছে যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, তো তুমি এটার মান দশমিকে নিয়ে যাবা, এই যে এখানে যেমন দশমিক দেওয়া আছে, তুমি এটা তুলবা, এরকম তুলবা, তোলার পর এটা লিখবা যে দশমিকে কত হয় এটা লিখবা। আবার √2 ও দশমিকে কত হয় তুমি লিখবা, লিখার পর এমন হয়ে গেল না, পরে এখানে একটা সংখ্যা ধরবা এ, যেটা অমূলদ, এই দুটো সংখ্যার অবশ্যই মধ্যবর্তী হতে হবে। আরেকটা বি ধরবা যেটা হলো মূলদ, যেটা দশমিকের পর শেষ হয়ে যাবে। তারপর তুমি বলে দেবা যে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে একটি মূলদ সংখ্যা হলো এটা, আরেকটা অমূলদ সংখ্যা হলো এটা, এভাবে লিখে দিলেই হবে। আমি আশা করবো তোমরা এটা খ নাম্বারটা করতে পারবে। আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 7 নাম্বারটা বলছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সবসময় 8 দ্বারা বিভাজ্য। মনে রাখবা, দুটি ক্রমিক সংখ্যা, জোড় সংখ্যা বলতে কি বোঝায়, জোড় সংখ্যার সাধারণ রূপ হলো 2n অথবা 2x, এগুলা মানে n এর মান যদি 1 হয় তাহলে কত আসবে 2, n এর মান যদি 2 হয় তাহলে সংখ্যাটা হবে 4, n এর মান 3 হলে হয়ে যাবে 6, 4 হলে হয়ে যাবে 8, তার মানে 2 4 6 8 এগুলো সব কি হয়, জোড় সংখ্যা হয়। তাহলে আমি দুইটা সংখ্যা আমি ধরে নেই, যে ধরি প্রথম জোড় সংখ্যা সমান হলো 2n, দ্বিতীয় জোড় সংখ্যা 2n প্লাস 2। এখানে অবশ্য বলে দিই n বিলংস টু ন্যাচারাল নাম্বার। যাও, অবশ্য ক্রমিক জোড় সংখ্যা স্বাভাবিক কথাটা উল্লেখ করে নাই, তুমি n বিলংস টু z দিলে হবে, n বিলংস টু ন্যাচারাল নাম্বার দিলে হবে, n বিলংস টু z মানে পূর্ণ সংখ্যা দিলে হবে, যে কোনো পূর্ণ সংখ্যা দিলে ওটা সত্য হবে। এবার বলছে এই দুটি ক্রমিক সংখ্যার গুণফল, গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখি সংখ্যা দ্বয়ের গুণফল, দেখি কি আসে। সংখ্যা দ্বয়ের গুণফল সমান হবে হচ্ছে 2n ইন্টু 2n প্লাস 2, গুণ করলে এখান থেকে 2 কমন নেওয়া যায়। দেখো 2n ইন্টু এখান থেকে 2 কমন নিলে হয়ে যাবে n প্লাস 1। এবার দেখো কত হলো 4, 2 দুগুণে কত 4, 4n ইন্টু n প্লাস 1। এবার লক্ষ্য করো এই অংশটার দিকে খেয়াল করো, n এর মান যাই হোক, n যদি বিজোড় হয় n প্লাস 1 জোড় হবে, n যদি জোড় হয় n প্লাস 1 বিজোড় হবে, মানে কি n এবং n প্লাস 1 পরপর দুইটা সংখ্যা না, ক্রমিক দুইটা সংখ্যা। তা ক্রমিক দুইটা সংখ্যা পরপর দুইটা সংখ্যা মানে কি একটা জোড় হলে একটা বিজোড় হবে বাধ্যতামূলক। আর জোড় সংখ্যার ফরম্যাট কি 2n না, মাত্রই তো বললাম জোড় সংখ্যার সাধারণ রূপ হলো 2n। তা ওই হিসাবে আমি বলতে পারি এর মধ্যে কোনো না কোনোটাকে আবার 2n আকারে প্রকাশ করা যাবে, বা 2 কে অন্য কোনো সংখ্যা 2 কে দ্বারা মনে করে প্রকাশ করা যাবে।
তাহলে যদি 4 ইন্টু এটাকে যদি আবার 2কে এর গুণফল আকারে প্রকাশ করা যায় তাহলে 4 দুগুণে কত হলো? 8 হয়ে যাবে না? 8 হয়ে যাবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে n এর যেকোনো মানের জন্য, n এর যেকোনো স্বাভাবিক মানের জন্য এটা কিন্তু সবসময় 8 দ্বারা বিভাজ্য। তুমি ইচ্ছা করলে এটুকু লিখতে পারো, আর মন না চাইলে লেখার দরকার নেই। আর যদি লিখতে চাও এভাবে তুমি বলতে পারবা। দেখো যে এই n একটা সংখ্যা, n+1 হচ্ছে পরের সংখ্যা। পরপর 2টা সংখ্যা, মানে পরপর 2টা সংখ্যার গুণফল সবসময় জোড় হয়। এটা মনে রাখবা। ক্রমিক দুটি সংখ্যার গুণফল সবসময় জোড় হয়। তাহলে আমি বলতে পারি যে n × n+1, আমি লিখে দিই, যাও। পরপর না, ক্রমিক লিখব। ক্রমিক দুটি স্বাভাবিক সংখ্যার ফল জোড়। সুতরাং n × n+1 এটা সমান 2k ধরলাম। কে আবার আর একটা স্বাভাবিক সংখ্যা, k বিলংস টু, এই পরের অংশটা না লিখলেও হবে, তুমি এটুকু লিখেই তুমি বলে দিতে পারবো যে n এর যে কোনো স্বাভাবিক মানের জন্য এই 4n × n+1 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। সুতরাং পরপর দুটি জোড় সংখ্যার গুণফল, ক্রমিক দুটি জোড় সংখ্যার গুণফল সবসময় 8 দ্বারা বিভাজ্য। এটা তুমি বলে দিতে পারবো যা 8 দ্বারা বিভাজ্য। তো লিখে নিও, সেটার লাইন লিখে দাও যে সুতরাং পরপর দুটি, এই লাইনটা লিখে দেবা, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দেখানো হলো বা প্রমাণ করা হলো, যা বলবে তাই তুমি লিখে দিবা আর কি। আমি আশা করবো বুঝতে পারছো। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এগুলো আমি শিখিয়েছি, এটা আমি এখন শেখাবো না। এটা প্রথম পর্বে আছে, এটা প্রথম পর্বে তুমি এটা পেয়ে যাবা। এটা তুমি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ঢুকে দেখবা যে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়, ওখানে আমি শিখিয়েছি। আবার এটা দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এটাও আমি শিখিয়েছিলাম কিভাবে করতে হবে, ওটা ওখান থেকে দেখবা। দেখে তারপর এগুলো তুমি নিজেই পারবা। আমার বিশ্বাস তোমরা আগের পর্বগুলো দেখছো, তারপর এটা দেখতেছো, তাহলে খুব সহজেই পারবা। এরপরে বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু ওখানে বিস্তারিত বুঝিয়েছি, তুমি এগুলো সব পারবে যদি ওটা দেখো, তাহলে এগুলো খুব খুব সহজে সবগুলো পেরে যাবে। আমার বিশ্বাস তোমরা ওটা দেখে এটা করতে পারবে। যোগ করো, যোগ করতে গেলে সদৃশ বানাতে হয়, তারপর যোগ করতে হয়, ওখানে আমি যোগ শিখিয়েছি, তোমরা ওইটা দেখে তারপর এটা করবে। এগুলো অবশ্যই করবা ওটা দেখে। তারপর বিয়োগও শিখিয়েছি, গুণ শিখিয়েছি। গুণ তুমি এটা আগে ভগ্নাংশ বানাবা, এগুলো ভগ্নাংশ বানানোর পর তারপর তুমি এগুলো আবার গুণ করবা, গুণ করলে হয়ে যাবে। সবগুলো প্রথম পর্বে, এই নিয়মগুলো সব প্রথম পর্বে শিখিয়েছি, এই জন্য তুমি প্রথম পর্ব দেখে তারপর এটা দেখবা। ভাগ শিখিয়েছি। এখন আমি, এটা হলো নতুন, এটা শিখাইনি। এই যে বর্গমূল নির্ণয় করতে বলছে না, বর্গমূল নির্ণয় আমি শেখাবো। বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় একটু খেয়াল করো ভালো করে। এটা ক্লাস 7-এ ছিল, কারণ তোমরা যারা এখন 9-এ, তারা ক্লাস 7-এ নতুন কারিকুলাম পড়ার কারণে হয়তো বা বর্গমূল নির্ণয় শিখো নাই। আমি এখন বর্গমূল নির্ণয় করা শিখিয়ে দেবো। পূর্ণ সংখ্যার বর্গমূল কিভাবে বের করতে হয়, দশমিকের বর্গমূল কিভাবে বের করতে হয়, সবই শেখাবো। একটু মনোযোগ দাও, একটু খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করো, তাহলে পূর্ণ সংখ্যার যখন তুমি বর্গমূল নির্ণয় করবা, তখন তোমার কাজ হবে এই ডান দিক থেকে বাম দিকে জোড়া করতে করতে চলে যাও। এভাবে জোড়া করতে করতে যাও, ডান দিক থেকে বাম দিকে। ডান দিক থেকে বাম দিকে কেন জোড়া করতে হয়? যদি কখনো এরকম তোমাকে বলা হয় যে মনে করো 169 এটার বর্গমূল নির্ণয় করো, তখন আমরা জোড়া করার সময় এই পাশে একটা জোড়া হবে, কিন্তু এই পাশে 1 জোড়াবিহীন থাকবে না, তখন আমরা এটাকে তোমার একটা 0 দিয়ে জোড়া বানাতে পারবো। কারণ বাম পাশে দশমিক ছাড়া বাম পাশে 0 দিলে মান পরিবর্তন হয় না। আবার দশমিক যদি থাকে, মনে করো দশমিক যদি থাকে, এরকম যদি থাকে, তখন তো দেখো, তখন আমরা পূর্ণ অংশের ডান থেকে বাম দিকে জোড়া করতে করতে যাবো। আর দশমিকের যে অংশটা আছে সেটার বাম থেকে ডান দিকে জোড়া করতে করতে যাবো, কারণ এখানে আমি যদি 0 এক্সট্রা দিই মান চেঞ্জ হয় না, কিন্তু এইদিকে যদি 0 দিই তখন কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। এই জন্য দশমিক অংশের বাম থেকে ডানে যাওয়া লাগে জোড়া করতে করতে, আর দশমিক বিহীনটা ডান থেকে বামে আসা লাগে জোড়া করতে করতে। এই জোড়া করতে কেন জোড়া করি? কারণ জোড়া করলে আমরা বুঝতে পারবো আগে থেকে যে এখানে বর্গমূলের অঙ্ক সংখ্যা কয়টা হবে। তো মনে রাখবা, এখানে কয় জোড়া হয়েছে? 2 জোড়া না, তাহলে বর্গমূল হবে 2 অঙ্ক বিশিষ্ট। তা কোথাও যদি আমাকে এই যে এখানে যেমন বলছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, তো 3 দশমিক স্থান পর্যন্ত যদি আমি বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে 3 জোড়া অঙ্ক লাগবে আমার, তাহলে 3 দশমিক পাবো। 4 দশমিক চাইলে 4 জোড়া অঙ্ক লাগবে। এই জন্য জোড়াটা করতে হয়, জোড়া করলে সুবিধা হয়। এখন দেখো জোড়া করা শেষ, এবার এখানে একটা দাগ দিবা। এবার এখানে একটা সংখ্যা নিব আমি। কোন সংখ্যা নিব? এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটাকে তার নিজেকে দিয়ে গুণ করলে 12 এর সমান হয়ে যায়, অথবা 12 এর খুব কাছাকাছি হয়, বেশি না, কম থাকবে, বেশি যেন না হয়।
যেমন আমি যদি এখানে 1 নেই তাহলে 1 কে 1 দিয়ে গুণ করব। যদি এখানে 2 নেই তাহলে 2 কে 2 দিয়ে গুণ করব। যদি 3 নেই তাহলে 3 কে 3 দিয়ে গুণ করব। যদি 4 নেই তাহলে 4 কে 4 দিয়ে গুণ করব। এখন তুমি বলো এই 12 সংখ্যাটা এই কোন সংখ্যার সবথেকে কাছাকাছি? বেশি হওয়া যাবে না, কম নিচের দিকে থাকতে হবে। তাহলে কত? 9 এর কাছাকাছি না? 16 তো 12 এর উপরে চলে গেছে, উপরে গেলে হবে না। তাহলে 3 নিতে হবে এখানে। তাহলে আমি কি করব? এখানে সংখ্যাটা নিব হলো 3। এবার 3 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 3 এ 9। এবার বিয়োগ করবা নরমাল ভাগের মতো যেভাবে বিয়োগ করি। 12 থেকে 9 গেলে কত হয়? 3। এবার এক জোড়া নামাবো। জোড়া করছি জোড়া জোড়া নামানোর জন্য আরকি। একসাথে জোড়া জোড়া নামাতে হবে। এবার এখানে যে সংখ্যাটা থাকবে তাকে ডাবল করে এখানে নিয়ে চলে আসবো। বলো 3 কে ডাবল করলে 3 দুগুণে কত হয়? 6 হয়। এমন জায়গায় লিখবো যেন এই পাশে আরেকটা সংখ্যা লেখা যায়। এবার আমি এখানে একটা সংখ্যা লিখবো, ওই সংখ্যাটা এখানেও লিখবো। শর্ত হলো এই সংখ্যা দিয়ে এখানে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করার পর এটার সাথে মিলতে হবে, এটা বা এটার খুব কাছাকাছি যাবে। যেমন আমি উদাহরণ দিই, মনে করো আমি যদি এখানে 1 নেই এখানেও 1 নিতে হবে, তখন 1 দিয়ে 61 কে গুণ করে এখানে বসাতে হবে। যদি এখানে 2 নেই, যদি এখানে 2 নেই তাহলে 2 দিয়ে 62 কে গুণ করে এর সাথে মেলাবো। তা কত গুণ নিলে মিলবে এটা তুমি আগে থেকে একটু চিন্তা করে নিবা। এখানে 5 যেহেতু আছে তাহলে 5 নিলে মিলতে পারে। তাহলে এখানে 5 দিব, তাহলে এখানেও 5 দিব। আর 5 দিয়ে 65 কে গুণ করে এর সাথে মিলাতে হবে। 5 5 25 এর 5, 5 6 30 আর হাতে 2 32। তাহলে এই যে মিলে গেল, তাহলে আমরা বলতে পারি 1225 এর বর্গমূল হলো 35। যদি এটা এখানে শেষ না হতো, আবার এখানে একটা দাগ দিতাম, এটাকে আবার ডাবল করতাম, মানে দ্বিগুণ করতাম, দ্বিগুণ করে এখানে বসাইতাম, পরে এখানে আবার একটা সংখ্যা নিতাম, সেই সংখ্যাটা এখানে লিখতে হতো, পরে এইটা দিয়ে আবার এই দুইটাকে গুণ করে পরে এটার সাথে মেলাতে হতো। প্রসেসটা একই রকম, একইভাবে ধাপে ধাপে চলতে থাকবে। তো এটা গেল হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এগুলা তোমরা আগে শিখো নাই, তাই আমি একটু দেখিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে আমরা বর্গমূল নির্ণয় করে দেখি যেটা 3 দশমিক স্থান পর্যন্ত কত আসে। এখন একটা জিনিস তোমার মনে রাখতে হবে, আমরা যখন দশমিকের পরে মনে করো অসীম পর্যন্ত চলতে থাকে, এরকম মনে করো চলতেছে চলমান, আমি যদি তোমাকে বলি এই 3 দশমিক স্থান পর্যন্ত লিখো, তখন আমরা কিভাবে লিখি? এই 5 কে কি 6 বানাই দেই না? 6 বানাই দেই। কেন 6 বানাই দেই? কারণ এই যে সংখ্যাটাকে আমি বাদ দিচ্ছি এরপরে এই সংখ্যাটা 5 অথবা 5 এর থেকে বড়। যদি 5 অথবা 5 এর থেকে বড় হয়, এখানে 5 হইলেও এর সাথে 1 যোগ করতে হবে। যদি 5 এর থেকে বড় হয় তারপরে 1 যোগ করতে হবে। কিন্তু 5 এর থেকে ছোট হলে আর এর সাথে যোগ করা লাগে না। তাহলে এই সংখ্যাটা আসলে এইটা। না হলে মিলবে না, নাম্বার দিবে না। তা আমাকে বলছে কত স্থান পর্যন্ত? 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাকে বের করতে হবে আসলে 4 দশমিক স্থান পর্যন্ত। বের করার পর তারপর এই 4 নাম্বারের অঙ্কটা আমি বাদ দিব। শুধু দেখতে চাই এর সাথে 1 যোগ হবে কিনা এটার জন্য, তাছাড়া আর কিছুই না। এখানে যদিও ওরা বলে দিচ্ছে যে 4 দশমিক বর্গমূল নির্ণয় করো 4 দশমিক স্থান পর্যন্ত এবং 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের আসন্ন মান লেখো। তা আমার যদি এটা বলেও না দিত, যদি বলতো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের আসন্ন মান লিখো, তাহলে অবশ্যই আমার 4 দশমিক পর্যন্তই বের করতে হতো। যত দশমিক বলবে তার থেকে একটা বেশি আমরা বের করব। তা দেখি 12, দেখো 12, 12 তে একটা জোড়া হলো। আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে তো এটা অবশ্যই দশমিক আসবে। আর আমরা 12 এর পরে যতগুলো মন চাই কি শূন্য নিতে পারবো না? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। কেন 4 জোড়া নিলাম? কারণ আমি জানি দশমিকের পর 4 ঘন পর্যন্ত যদি আমার বর্গমূল বের করতে হয়, তাহলে অবশ্যই দশমিকের পর 4 জোড়া আমার শূন্য থাকতে হবে। কারণ 12 এর পর দশমিক দিয়ে আমি যতই শূন্য দিই মান তো আর পরিবর্তন হবে না। আগের মতোই প্রথম জোড়ার সাথে মিলাবো, একটা দাগ দিয়ে দিলাম এখানে। একটু আগে আমরা দেখলাম 3 নিলে হবে। 3 নিলে 3 গুণ 3 কত হবে? 9। এবার 12 থেকে 9 গেলে কত হয়? 3 হবে। এবার এটাকে দ্বিগুণ করব, 3 দুগুণই কত? 6। এবার এক জোড়া নামাবো, কিন্তু ভাগের ক্ষেত্রে নিয়ম হলো আমি যদি নামাই তাহলে দশমিকের ডান থেকে নামাতে গেলে এখানে একটা দশমিক দিয়ে নিতে হয়। ভাগের ক্ষেত্রে একটা একটা করে নামাইতাম। আর এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে জোড়া জোড়া নামাবো, তাছাড়া আর পার্থক্য কিছু নাই। তাহলে এক জোড়া আমি নামাইলাম, কিন্তু তাহলে আমাকে এখানে একটা অবশ্যই দশমিক দিয়ে নিতে হবে, কারণ দশমিকের ডান থেকে নামিয়েছি যে। এবার এখানে একটা সংখ্যা লিখবো, সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে, পরে এই সংখ্যার সাথে এটা গুণ করে এটার সাথে মিলাতে হবে। 300। দেখো আমি তোমাদের একটা বুদ্ধি দেই, দেখো এখানে কত নিতে হবে এটার জন্য তুমি আগে ক্যালকুলেটর ব্যবহার করবা। দেখো এখানে কত? 12 না? এই 12 রুট কত আসতেছে আমি এটা লিখে রাখি এখানে 3.5
46410 আরো চলবে, এই অনন্তকাল চলবে, শেষ হইতো না কখনো। তো এটা আমি লিখে রাখলাম, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। দেখো এই যে এরপরে দেখো 3 দশমিকের পরে যে 4 হবে, আমার এত বেশি চিন্তা করা লাগতেছে না। তাহলে তুমি এটা ক্যালকুলেটর আগে বের করে পাশে রেখে দিবা রাফের মধ্যে, তখন তুমি সহজেই বুঝতে পারবা। তার মানে এখানে আমাকে কত দিতে হবে? 4 দিতে হবে, এখানেও 4 দিতে হবে। তাহলে আমি নিলাম 4, তাহলে এখানেও 4 হবে। এখন 4 গুণ 64 কত হয়? 4 4 16 6, 4 6 24 আর 25। এখন বিয়োগ করলে এটা হবে হচ্ছে 44। এবার দেখো এটাকে আবার দ্বিগুণ করে এখানে নিয়ে আসবো। এটা যা হবে তাকে দ্বিগুণ করব। আর দ্বিগুণ করার সময় কিন্তু দশমিক থাকলেও দশমিক নেই মনে করতে হয়, এটা মাথায় রাখবা। 34 দুগুণী কত হবে? 68। 34 দুগুণী 68। এবার এক জোড়া নামাই, আরো এক জোড়া। এবার এখানে একটা সংখ্যা নিব, ওই সংখ্যাটা আবার এখানে নিব, এটা দিয়ে এটাকে গুণ করে এটার সাথে মিলাবো। কত হয়? 6। তাহলে 6 নিতে হবে, তাহলে এখানেও 6 এখানেও 6। আবার 6 দিয়ে 686 কে গুণ করি। 6 গুণ 686 কত হচ্ছে? 4116। বিয়োগ করো 2। এবার দেখো এখানে আবার দাগ দিবা, দাগ দিয়ে এটাকে আবার দ্বিগুণ করবা। 346কে আবার দ্বিগুণ করতে হবে তোমাকে। 346 গুণ 2 কত হয়? 692। 692। এবার এক জোড়া আবার নামাবো। দেখো এক জোড়া আবার নামাইলাম। এরপরে বলো এখানে কত দিব? এখানে দিব হলো 4। তাহলে এখানেও 4 আসবে, এখানেও 4 আসবে। এবার 4 দিয়ে এটাকে গুণ করব। 4 গুণ 69 24 আসতেছে হলো 27 6 9 6 বিয়োগ 28 40 দিয়ে দেয় একবারে। বিয়োগ 28 40 আর একটা শূন্য আছে, 28,400 মাইনাস 704। তার মানে 704 আসবে শুধু। এবার এটা আবার দাগ দিব, এটাকে আবার দ্বিগুণ করব, দ্বিগুণ করে এখানে বসাবো। 34 64কে দ্বিগুণ করলে কত হয় দেখি। তাহলে 6 9 2 8, 6 9 2 8। এবার দেখো এখানে কত দিব? এখানে একটা সংখ্যা দিব, এখানে একটা সংখ্যা দিব। একটু খেয়াল করো, আমি আরেক জোড়া নামাইতে বাকি আছে, তো নামাই নিলাম। এটা একবার যাবে, দেখো এখানে একবার যাবে, তাহলে এখানে 1, এখানেও 1। এবার 1 দিয়ে এটাকে গুণ করলে তো এটা আসবে 6 9 2 8 1। এখন বিয়োগফল কত হচ্ছে এটা আমি বের করবো না, এটা আমার দরকার নেই। আমার হয়ে গেছে 4 দশমিক স্থান পর্যন্ত। এটা তো আর শেষ হবে না, এটা এভাবে চলমান, এটা চলতেই থাকবে, এভাবে এটা চলতেই থাকবে, আসতেই থাকবে ফলাফল। তাহলে আমি বলতে পারি যে এই √12, এই √12 মানে হলো 3.4641 ... কিন্তু আমাকে তো বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে। তাহলে সুতরাং 3 দশমিক এই পর্যন্ত নিব, 34464। যেহেতু এই যেটা আমরা বাদ দিচ্ছি এটা হলো 5 অথবা 5-এর বড় না, 5 অথবা 5-এর থেকে ছোট, মানে 5-এর থেকে ছোট আর কি, সোজা কথা। তাহলে এর সাথে আর 1 যোগ করা লাগলো না, তাহলে এটাই আনসার, এটা আনসার। এটা তো প্রায় দিয়ে দিও, কারণ এটা তো আর আসল উত্তর না। আমি তোমাদের এই অঙ্ক একটা করিয়ে দিই, এখানে যে কোনো একটা করাই দিই, যাও এটা করাই দিই। দেখো এটার বর্গমূল আমরা নির্ণয় করতে চাচ্ছি। এখন এটার বর্গমূল যদি নির্ণয় করতে চাই, এটার মানে কি? এটার মানে হলো 1.343434 এভাবে চলবে সারা জীবন। কিন্তু আমি কত দশমিক পর্যন্ত নির্ণয় করতে চাই? 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য 4 জোড়া রাখলেই হবে ডানে, আর বাকিটা লাগবে না। তাহলে আমি এখানে লিখি 1.34343434। তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, আর এদিকে জোড়া নাই, আমি একটা শূন্য দিয়ে জোড়া বানাইতে পারি, অথবা একটা থাকলেও হবে, আমরা ধরেই নিব যে বাম পাশে তো কিছু একটা আছে। এবার দেখো একটা দাগ, এখন জোড়া বাম পাশের যে জোড়াটা আছে সেটার মান কত? শুধু 1। তাহলে এখানে কত দিতে হবে? 1 দিতে হবে। একবার দিলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। বিয়োগ করো, 1 থেকে 1 গেলে হয় 0। এটাকে দ্বিগুণ করতে হয়, এটাকে দ্বিগুণ করলে হয় 2 1 কে 2। এবার 1 জোড়া নামাতে হবে, 1 জোড়া নামাইলাম, কিন্তু সেটা দশমিকের ডান থেকে নামানোর কারণে এখানে একটা দশমিক দিতে হবে। এবার এখানে একটা সংখ্যা নিব, এখানে একটা সংখ্যা নিব 34-এর সাথে মেলানোর জন্য। তাহলে কত হয়? আমি যদি 2 নেই তাহলে বেশি হয়ে যাবে। দেখ আমি যদি এখানে 2 নেই, এখানেও 2 নেই, 2 গুণ 22 কত? 44, বেশি হয়ে যাবে, তাহলে একবার যাবে। এখানেও 1 নিব, তাহলে এখানেও 1 নিব। তাহলে 1 গুণ 21, 21 একে 21। বিয়োগফল কত হচ্ছে? 13। আবার 1 জোড়া নামাবো। এবার এটাকে দ্বিগুণ করলে 11 দুগুণে কত হবে? 22।
1334 হয়ে গেছে। তাহলে এখানে একটা সংখ্যা নিব, সেই সংখ্যাটা এখানেও নিব। তাহলে এখানে আমি যদি 6 নেই, 6 দুগুণে 6 নিলে হবে হয়তো 6। তাহলে 6 গুণ 226 দেখি কত হয়। 6 গুণ 226 1356, বেশি হয়ে যায়। 5 বার যাবে তাহলে 5 বার। আর 5 এখানেও 5। আচ্ছা, আমি তো তোমাদের তখন বুদ্ধি দিলামই ওইটা, যে এটার বর্গমূল আনুমানিক কত হবে। তা কিন্তু এখানে সমস্যাটা হলো আগেরগুলোর মতো কিন্তু এটা না, এটা কিন্তু চলমান, অনন্তকাল চলবে। তার মানে এটা আসবে হলো 1.34343434 এভাবে চলবে। আর একটু কয়েকটা দিই, এবার রুট করে দেখি কত আসে। 1.59 1.15906 এরপরে এমনি চলবে আর কি। তাহলে এটা থাক, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে আমরা কতবার পেয়েছি? 5 বার। তার 5 গুণ 225, এটা হবে হলো 225 গুণ 5 কত হয়? 1125। 1125 বিয়োগ করো, কত হলে 14 হয়? 9 হলে 3 3 মিলে গেল 0 2, তাহলে 209। এবার দেখো এটাকে আবার দ্বিগুণ করব। কত আছে? 115। 115 দ্বিগুণ কত হয়? 230। 230। এবার এক জোড়া নামাবো, আবার 34 আসবে এখানে। এবার একটা সংখ্যা এখানে নিব, সেই সংখ্যাটা এখানেও নিব, দুইটা গুণ করব পরে এখানে। তাহলে কত আসছিল? 9। তাহলে 9 এখানেও কত হবে? 9। তাহলে 9 গুণ 2309 কত হয় দেখি? 9 গুণ 2309 20781। 20781। আবার বিয়োগ, এখানে বিয়োগ করি দেখি। তোমার মাইনাস 20934 20934 কত? 153 আসবে। 153। আবার এখানে এটাকে দ্বিগুণ করবা, 1159কে আবার দ্বিগুণ করে এখানে নিয়ে আসবা। 1159 গুণ 2 2318। 2318। এবার এক জোড়া আবার নামবে 34। এখন দেখো আমি যদি এখানে 1ও দেই, এটার থেকে এটা বড় হয়ে গেছে। দেখো এখানে কয় অঙ্ক? এখানে 5 অঙ্ক, এখানে 5 অঙ্ক, কিন্তু এটা 15,000, এখানে 23,000 হয়ে যাচ্ছে। তার মানে এখানে 1 নিলেও এটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে এখানে 1 নেওয়া যাবে না, এখানে আসলে যায় না। তাহলে 0 নিব। এখন 0 দিয়ে এটাকে গুণ করলে এটা 0ই হবে। যাও সবগুলো নিচে 0, একটা 0 দিলে হয়। এবার বিয়োগফল আবার নামবে, এইভাবে চলতে থাকবে। বাকিটা আমার দরকার নেই, আমার 4 অঙ্ক পর্যন্ত পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারবো √1.34। এটার আসন্ন মান হবে হলো 4 ঘর পর্যন্ত আমরা পেয়েছি এটা। এখন এটার মান আমরা 3 ঘর পর্যন্ত যদি নিতে চাই তাহলে 159। এটা আনসার। এটা প্রায় দিয়ে আনসার দিয়ে দিবা এটা। আমি আশা করব তোমরা বর্গমূলের বাকি অঙ্কগুলো করতে পারবে। পরীক্ষায় তোমাদের আসবে না, আমি শিখিয়ে দিলাম, যেহেতু আগে শিখো নাই। যদি আসে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে উত্তর দিয়ে দিবা।